আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে একটু ক্ষমা চেয়ে নিই আপনাদের কাছে। একটা খবর কনফার্ম করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তার জন্য আমি 7টায় ভিডিওটা আপলোড করতে পারিনি। খবরটা এখন কনফার্ম হওয়ার পর আমি ভিডিওটা আপলোড করছি। তারপরেও আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমি একটা নতুন চ্যানেল করছি, সেটা হচ্ছে তরুণ ঘোষ প্লাস। এই তরুণ ঘোষ প্লাসে আমি সেগ্রিগেট করে দিচ্ছি এই কারণে, কারণ একই চ্যানেলে বাংলাদেশ এবং আমার পশ্চিমবঙ্গের খবর যখন হয়ে যায় তখন তালগোল পেকে যায়, পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারে না, অনেক দর্শক আমার চলে যাচ্ছে। তাদেরই কয়েকজন আমাকে বুদ্ধি দিয়েছে, আপনি সেগ্রিগেট করে দিন। তো তরুণ ঘোষ প্লাস যেটা থাকবে সেটাতে আমি সমস্ত বাংলাদেশের খবরগুলো দেবো। এখানে দেবো না তার মানে এই নয়, দেব, কিন্তু ম্যাক্সিমাম খবরটা তরুণ ঘোষ প্লাসে যাবে। আর ন্যাশনাল ডায়ালগ, তরুণ ঘোষ ন্যাশনাল ডায়ালগে যেমন আছে, সেখানে যাবে শুধু আমার পশ্চিমবঙ্গ এবং ভারতের খবর। তাহলে কারোর মনে কোনো সন্দেহ থাকবে না, বিভ্রান্তিও থাকবে না। ফলে আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটা 2-1 দিনের মধ্যে স্টার্ট করব। তরুণ ঘোষ প্লাস এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং ওখানেই আপনারা বাংলাদেশের সমস্ত খবরাখবর পাবেন। এবার ফিরি আমি খবরে। খবরটা কি এমন জরুরি, সেটা হচ্ছে কদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে আমাদের ট্রাই সার্ভিসের সঙ্গে একটা মিটিং করেছেন প্রধানমন্ত্রী। মিটিং করে তিনি এর উদ্দেশ্যে চলে গিয়েছেন, বিদেশ চলে গিয়েছিলেন, ফ্রান্সে। ওই ট্রাই সার্ভিস মিটিংটা করেই ফ্রান্সে চলে যান। উনি দায়িত্ব দিয়ে গেছিলেন, তখন বলেছিলেন রাজনাথ সিং এবং অমিত শাহের ওপরে। এখন যে খবরটা এখন পাওয়া যাচ্ছে, আমি আপনাদের কখনো বলছি না যে আমি 100% শিওর, কিন্তু একটা পুরো খবর আসছে যে রংপুর হয়তো আপনাদের হাত থেকে যে কোনো দিন বেরিয়ে যেতে পারে। এখন 2-3 বছর আগে যদি আমি বলতাম, আমাকে যদি কেউ বলতো, আমি বলতাম যে না, এটা উচিত নয়। কারণ ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। ওই 22 কিলোমিটার চওড়া যে রাস্তা আমাদের শিলিগুড়ি করিডোর, সেটা সবাই জানে এবং ভারত সেটা মেনে করে ব্যাপারটা বাংলাদেশের ম্যাপ তৈরি করেছে, বাংলাদেশের ভূখণ্ড ছেড়ে করেছে। তাহলে আজকে কি এমন পরিস্থিতি ঘটলো যে রংপুরটাকে নিতেই হবে? একটা কথা কিন্তু আমি আর একবার বলেছিলাম যে আজকের দুনিয়ায় শক্তি যার, সবকিছু তার। জিসকা লাঠি উসকা ভ্যাঁস। আপনি এই দুনিয়ার দিকে তাকান, আপনি দেখুন রাশিয়া ইউক্রেনকে মারতে 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 প্রচুর দখল করে নিয়েছে, বলছে আমি ছাড়বো না। আপনি ইসরায়েলকে দেখুন, গাজা মারতে 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 20 কিলোমিটার ঢুকে গেছে, আমেরিকাকে বলছে আমি ছাড়বো না। এরকম প্রচুর উদাহরণ রয়েছে। ইরান যে হরমুজ প্রণালী বন্ধ করে দিল, এতগুলো দেশ আছে, একমাত্র আমেরিকা এগিয়ে এসেছিল যে খুলতে হবে, কিন্তু বিফল হয়েছেন। সেটা আলাদা কথা, সফলতা বিফলতা এটা তো নির্ভর করে হচ্ছে সময়ের ওপর। কিন্তু এতগুলো দেশ আছে, কেউ কি আমেরিকার পাশে গিয়ে দাঁড়িয়েছিল? ইনক্লুডিং ভারতের কথা বলছি, কেউ তো দাঁড়ায়নি। সুতরাং এখন পৃথিবীতে যেটা চলছে, জিসকা লাঠি উসকা ভ্যাঁস। 2-3 বছর আগে যদি আমায় জিজ্ঞেস করতেন, আমি বলতাম না, এটা একটা সার্বভৌম দেশ, সেই দেশ আমরা দখল করতে পারি না, ভারত তো করবেই না। কিন্তু আজকের দিনে যে পজিশনে এসে পৌঁছেছে, তাতে বাস্তব প্রয়োজনীয়তা হচ্ছে চিকেন নেককে চওড়া করা ছাড়া অন্য কোনো গতি নেই।
আমি এর আগে বহুবার আপনাদের বলেছি যে চিকেন নেক ওখান থেকে আপনার রংপুর থেকে রাজশাহী আপনার ঢুকতে পারে, ভেতরে গঙ্গাটা চলে আসবে। আপাতত রংপুরের কথাটা শোনা যাচ্ছে, রাজশাহীর কথা কিন্তু শোনা যাচ্ছে না। আবার আমি বলে দিচ্ছি, রংপুরের কথা শোনা যাচ্ছে, রাজশাহীর কোনো কথা কিন্তু শোনা যাচ্ছে না। আমি জানি না কবে এটা হবে না হবে, আমি সেই সম্পর্কে আমার কোনো রকম ধারণা নেই। কে ভুল কে ঠিক সে সম্পর্কে আমি কোনো মতামত দেবো না। এটা রাষ্ট্র টু রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্র টু রাষ্ট্র বুঝবে। আমরা হচ্ছে গিয়ে খালি দর্শক, আমরা আর কিছু না। আমরা বড়জোর আমরা আমাদের মতামতটুকু দিতে পারি যে কোনটা হওয়া উচিত কোনটা হওয়া উচিত নয়, কিন্তু সব মতামতই যে সব সরকার শুনবে তার তো কোনো গ্যারান্টি নেই। আর ভারতবর্ষের যখন সার্বভৌমত্ব সংকটের দেখা দিয়েছে, যখন চিকেন নেকের দিকে আপনারা সৈন্য সমাবেশ করছেন, আমি বাংলাদেশের কথা বলছি, তখন ভারতকে একটা অ্যাকশনে যেতেই হবে। সেই দিক বিচার বিবেচনা করে আমার কানে যে খবরটা, যেটার জন্য আমি দেরি করছিলাম, কানে যে খবরটা এসছে এবং সেটা কনফার্ম করেছি 2-3 জায়গা থেকে, না হলে এই খবরটা আমি করতাম না। চাঞ্চল্যকর খবর, আমি দুম করে একটা বলে দিলাম, কিন্তু আমি বলছি না কালকেই হবে বা পরশুই হবে, এরকম কোনো টাইম ফ্রেম আমি বলবো না, কিন্তু কথাবার্তা শোনা যাচ্ছে এবং এটা বাস্তবায়নের দিকে আস্তে আস্তে কিন্তু যাচ্ছে। আমি এটাও বলেছিলাম যে আরো 4 ব্যাটালিয়ন আমাদের সৈন্য গিয়েছে, তার মধ্যে 2 ব্যাটালিয়ন প্যারা SSF, আমি এটাও আপনাদের বলেছিলাম। আমি কথাগুলো কিন্তু বলে গেছি, নিরন্তর বলে গেছি। আপনারা যতই আমায় পাত্তা দিন বা না দিন, আপনারা হাসি ঠাট্টা করেন, সে আপনারা করতে পারেন, আপনারা দর্শক, আপনাদের বলার হাজার রকম রয়েছে, অধিকার রয়েছে, কিন্তু আমার বলার কথা আপনারা ইনফরমেশনটা দেওয়ার, আমি আপনাদের ইনফরমেশনটা দিলাম। এবার আপনারা ভাবনা চিন্তা করুন, আপনার সরকারকে বলুন যে এই জিনিসগুলো, এই উত্তাপ না বাড়াতে। উত্তাপ যত বাড়াবেন উত্তাপ তত বাড়বে। পাকিস্তান আবার একটা নতুন আব্বা পেয়েছে, সে আব্বা হুজুরকে নিয়ে পাকিস্তান খুব ব্যস্ত। আজকে এইটা করতে করতে আর ওটা আমি করতে পারিনি। এখন ওই খবরটা আমি কালকে করব, আজকে রাত্রিবেলা এটা ছেড়ে দিয়ে আমি ওই খবরটা কালকে করব। তবে আপনারা এই খবরটা আপনাদের জানানোর জন্যই আমার এই দেরি করে আসা। আমি আবার মার্জনা চেয়ে নিচ্ছি এবং সবাইকে আবার বলে দিচ্ছি যে তরুণ ঘোষ প্লাস, সেখানে কয়েকদিন বাদে আমি বলে দেবো, সেইখানে চ্যানেলটা খুলবো, সেখানে সমস্ত বাংলাদেশের খবরগুলো আমি দেবো। ভালো মন্দ যাই হোক না কেন, যেটা এখানে বলি ওখানে বলবো, আর এখানে শুধু পশ্চিমবঙ্গ ও ভারতের খবর করব এবং ওয়ার্ল্ডের খবর করব এই চ্যানেলটাতে। এই তরুণ ঘোষ ন্যাশনাল ডায়ালগে এই খবরটাই করব, এই চ্যানেলটাই করব। তো আপনারা সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং ওপরওয়ালার কাছে কামনা করুন যেন দেশ সুস্থির থাকে। দুটো প্রতিবেশী রাষ্ট্র একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলুক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, আমরা এটাই চাই। কিন্তু আমি চাইলেই তো হবে না, আর এক পক্ষকে চাইতে হবে। তেলে জলে তো আর মিশ খায় না। এখন দেখা যাক ভবিষ্যতে কি আছে না আছে, আপনারা ওয়েট করুন, আমিও ওয়েট করব। ধন্যবাদ। পাকিস্তানের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈয়বার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এই মুফতি হারুন ইজহার যে আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করতে গেলেন এবং সেটার রীতিমতো দাপ্তরিক প্রমাণ পাওয়া যাচ্ছে, তা থেকে ইউনূস সরকারের সঙ্গে জঙ্গিবাদীদের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। গত কিছুদিন ধরেই সারা বাংলাদেশ জুড়ে সাদা কালো কালেমা খচিত পতাকা উড়িয়ে দেওয়া হচ্ছে। এই ছবি, ভিডিও বিভিন্ন
বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হলেও এবং যারা এগুলো অনুসরণ করেন তারা সকলেই লক্ষ্য করেছেন যে ফেসবুকে অনেক পাতা বেরিয়ে এসেছে যেখানে এসব পতাকা বিতরণ, পতাকা ওড়ানো এবং পতাকা নিয়ে মিছিলের বিভিন্ন ছবি ভিডিও গত কিছুদিন ধরেই একরকম সয়লাভ। কিন্তু বাংলাদেশের যেই সংবাদ মাধ্যমটি প্রথম এই খবরটি বিস্তারিতভাবে একরকমের তাদের অনুসন্ধানের ভিত্তিতে ছাপলো সেটি হচ্ছে বাংলা স্ট্রিম। বাংলা স্ট্রিম শিরোনাম করেছে সাদা কালো পতাকায় সয়লাভ দেশ, নেপথ্যে কারা। এখন পত্রিকাটি সরাসরি বলছে যে মুফতি হারুন ইজহার, যিনি হেফাজতে ইসলামের সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন, সেই মুফতি হারুন ইজহার, যিনি একজন ইসলামী চিন্তাবিদ হিসেবে এবং ইসলামী আন্দোলনের একজন প্রতিষ্ঠিত নেতা হিসেবে বাংলাদেশে পরিচিত, সেই ব্যক্তি সম্প্রতি বিশ্বকাপ শুরু হওয়ার পর গত 13ই জুন একটা ভিডিও বার্তা দিয়েছেন এবং সেই ভিডিও বার্তায় তিনি বলেছেন আপনারা সব জায়গায় কালেমার পতাকা লাগায় দেবেন। এখন যদি এটা জঙ্গিবাদ হয়ে থাকে তাহলে আর্জেন্টিনা এবং ব্রাজিল এগুলোর সব পতাকা নামাতে হবে, এগুলো যেখানে থাকবে কালেমার পতাকাও থাকবে আমাদের। এবং আল কুরআনের দার্স নামের ফেসবুক পেজে গত 13ই জুন বিশ্বকাপ উপলক্ষে বিদেশি পতাকার পরিবর্তে কালেমার পতাকা টানানোর আহ্বান ক্যাপশনে পোস্ট করা ভিডিওতে হারুন ইজহারকে বলতে শোনা যায় এই যে আর্জেন্টিনা, তারপরে এই যে আপনার বদমাইশি শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের তরুণরা কালেমার পতাকা শুরু করেছে। এরপর তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি যাত্রাবাড়ি ফ্লাইওভারের ওপরে তরুণীরা কি করে একের পর এক কালেমা পতাকা টানিয়ে দিচ্ছেন এবং এই পতাকা যারা খুলে নেবেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেসব হুমকি দিচ্ছেন, সেসব ভিডিও কিন্তু গত কিছুদিনে দেখা গেছে। কিন্তু বাংলা স্ট্রিম নামের এই অনলাইন পত্রিকাটি এই বিষয়ে খবরটি ছাপলো এমন সময়ে যখন বাংলাদেশের আর কোনো মূলধারার সংবাদ মাধ্যমে এই বিষয়ে কোনো খবর ছাপতে দেখা যাচ্ছে না। দেখেন, বাংলা স্ট্রিম চালু হয়েছে, তাদের কার্যক্রম শুরু করে ইউনূস আমলে যে এনসিপি ইউনূস সরকার এদের ঘনিষ্ঠ না হলে কারো পক্ষে পত্রিকার অনলাইন কিংবা প্রিন্ট যাই হোক না কেন পত্রিকার লাইসেন্স পেয়ে পত্রিকা শুরু করা সম্ভব না, সেটা নিশ্চয়ই সকলেই স্বীকার করবেন। তখন থেকেই এই যে বিরাট একটা বিনিয়োগের মাধ্যমে বাংলা স্ট্রিম নামের এই পত্রিকা বড় সড় টিম নিয়ে ঢাকায় বসে কাজ শুরু করার পর থেকেই বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছিল যে এই পত্রিকার পেছনে যেমন কোনো গোয়েন্দা সংস্থার বিপুল বিনিয়োগ থাকতে পারে, তেমনি এমনকি এনসিপি, মাহফুজ আলম তখনকার তথ্য উপদেষ্টা এবং ইউনূস সরকারের প্রেস সচিব শফিকুল আলম, এদের সংশ্লিষ্টতারও তখন কানাঘুষো ছিল। এখন সেই বাংলা স্ট্রিম পত্রিকা বলছেন হেফাজতের সাবেক নেতা মুফতি ইজহারের ভিডিও বার্তার প্রেক্ষিতে সারা বাংলাদেশে এই যে ছড়িয়ে পড়েছে সাদা কালো কালেমা খচিত পতাকা, সেটা একটা বড় ধরনের ষড়যন্ত্রের অংশ। নিরাপত্তা বিশ্লেষকেরা নাকি বাংলা স্ট্রিমকে বলেছেন এসব পতাকার সঙ্গে আল কায়েদা, আইসিস, তালেবান, হিজবুত তাহরিরের মতো সংগঠনের পতাকার নকশার মিলের তথ্য আছে এবং তারা এই নিরাপত্তা বিশ্লেষকেরা বাংলা স্ট্রিমকে বলেছেন যে সংগঠিত এই পতাকা কর্মসূচিকে নিজেদের অবস্থান পোক্ত এবং দেশের সরকার ব্যবস্থাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করা চলে। পতাকা নিয়ে শোভাযাত্রা, বিভিন্ন স্থানে টানানো ছবি দেওয়ার পর এর পেছনে গোয়েন্দা ব্যর্থতাকেও নিরাপত্তা বিশ্লেষকেরা বাংলা স্ট্রিমের কাছে দায়ী করেছেন। দেখেন, নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত একেএম শামসুদ্দিন বাংলা স্ট্রিমকে এ প্রসঙ্গে বলেছেন যে 24-এর গণ অভ্যুত্থানের পর চিহ্নিত গোষ্ঠী কোমর সোজা করে দাঁড়ানোর চেষ্টা করছে, সাদা কালো পতাকার মাধ্যমে তারা নিজেদের ব্র্যান্ডিং করছে। গোয়েন্দারা সক্রিয় থাকলে এসব সম্ভব হতো না, এখনো সময় আছে, বিষয়টি খুব শক্তভাবে না দেখলে দেশের সর্বনাশ হয়ে যাবে। এই পত্রিকা তাদের রিপোর্টে বলছে এরকম কালেমা খচিত পতাকা এই একই গোষ্ঠী নাকি হাদির জানাজাতেও প্রদর্শন করেছিলেন এবং তারা বলছেন হাদির জানাজায়
এই একই পতাকা যেটা প্রদর্শন করেছেন একজন জনৈক এনামুল এবং তার সঙ্গীরা, সেই ব্যক্তিকে একটা ভিডিওতে তারা দেখছেন যে এই এনামুল হাসান বলছেন, আমরা ওসমান হাদি ভাইয়ের জানাজায় কালেমার পতাকা নিয়ে উপস্থিত হয়েছি। এই কালেমার পতাকা আজকে নিচে আছে, এটা ইনশাল্লাহ আগামীতে কিছুদিনের মধ্যেই সংসদ ভবনের ওপরে উঠবে। অল্প কিছুদিনের মধ্যেই আমাদের এই আশা পূর্ণ হবে। এখন যাত্রাবাড়িতে যে শোডাউন হয়েছে, মানে পতাকা ওড়ানোর ঘটনা ঘটেছে, ফ্লাইওভারে পতাকা লাগানোর ঘটনা ঘটেছে, স্ট্রিম বলছে এর সঙ্গেও এই এনামুল হাসানরা জড়িত এবং হঠাৎ ঘোষণা দিয়ে কেন তারা সাদা কালো পতাকা টাঙাচ্ছেন সে বিষয়ে এনামুল হাসানকে জিজ্ঞেস করলে তিনি বলছেন যে তিনি এটা জানেন না, উনারা সঙ্গে ছিলেন, অন্যরা সঙ্গে ছিল, তারাও ছিলেন, বায়েজিদ খানও ছিলেন। স্ট্রিম বলছে মুফতি হারুন ইজহার, যিনি কিনা এই যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগানো গেলে কালেমার পতাকা লাগানো যাবে না কেন বলে তরুণদেরকে আহ্বান জানিয়েছেন সারা দেশে কালেমার পতাকা লাগাতে, তার শরিয়া গ্র্যাজুয়েশন ইনস্টিটিউটের শিক্ষক মাওলানা বায়েজিদ খানকে যখন স্ট্রিম জিজ্ঞেস করেছিল যে তারা কেন যাত্রাবাড়িতে বা ফ্লাইওভারে বা সারা বাংলাদেশে কেন তারা কালেমার পতাকা নিয়ে এই সময়টায় মিছিল করছেন, তখন তারা বলেছেন পতাকার উদ্দেশ্য হলো আরবি মাস শুরু হয়েছে, আরবি একটা ভাইব যেন সারা দেশে আসে, সেই চেষ্টা আমরা করেছি। অনেকে বলতে পারেন এটা সনাতনীদের বিরুদ্ধে, এরকম কিছু না। এই মুফতি হারুন ইজহারের শরিয়া গ্র্যাজুয়েশন ইনস্টিটিউশনের শিক্ষক মাওলানা বায়েজিদ খান আরো বলেছেন এই পতাকা কোন দেশ কিভাবে ব্যবহার করে, মানে এর সঙ্গে হিজবুত তাহরির, আইসিস এদের পতাকার মিল আছে কি নাই সেটা আমাদের কাছে ম্যাটার না। আসলে কোনো খারাপ সংগঠন এই পতাকাকে ব্যবহার করলে এটা তাদের দোষ, দাড়ি রেখে খারাপ কাজ করলে কি দাড়িকে দোষারোপ করব? স্ট্রিম বলছে এই পুরো পতাকা টানানো কর্মসূচিটা শুরু হয় যাত্রাবাড়ি থেকে। তারা বলছে 17 জুন গভীর রাতে একদল তরুণ হানিফ ফ্লাইওভারের লোহার রেলিং এ সাদা কালো পতাকা সারিবদ্ধভাবে টানিয়ে দেন। পরদিন সন্ধ্যায় অবশ্য সেগুলো কারা বা কেউ এসে নিয়ে যায়, কিন্তু পরে ফ্লাইওভারে আরো বেশি করে সাদা কালো পতাকা টানানো হয়। এখন এই পতাকা টানানোর শোডাউনের আয়োজক এবং পরে ফ্লাইওভারে পতাকা টাঙানো কয়েকজনের পরিচয় সম্পর্কেও নিশ্চিত হয়েছে স্ট্রিম। ওই দলে ছিলেন তামিম আদনান, তিনি টক অফ ইনসান নামে একটা পেজ পরিচালনা করেন, জাহিদুল ইসলাম মিরাজ যিনি আসিদ নামে একটা পেজ পরিচালনা করেন, আর ছিলেন এনামুল হাসান যিনি ফেসবুকে ইবারা নামে পেজ পরিচালনা করেন। এইসব শোডাউন ও পতাকা টাঙানোর কাজে নেতৃত্ব দেন ওই বায়েজিদ খান, যিনি রাজধানীর নাজিমুদ্দিন রোডের শরিয়া গ্র্যাজুয়েশন ইনস্টিটিউটের শিক্ষক মাওলানা বায়েজিদ খান। এই ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছেন মুফতি হারুন ইজহার। এই যে ইউনূস সরকারের সঙ্গে ঘনিষ্ঠ, এনসিপির সঙ্গে ঘনিষ্ঠ এবং এমনকি ইউনূস সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন এমন ব্যক্তিরা যেই পত্রিকাটি সাজিয়ে দিয়েছেন, সেই বাংলা স্ট্রিম যে মুফতি হারুন ইজহারকে সরাসরি দায়ী করে এমন একটি খবর ছাপছে যে এই সাদা কালো পতাকা সারা দেশে টানানোটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং আল কায়েদা, তালেবান, হিজবুত তাহরিরের পতাকার মতো দেখতে এই পতাকা টানিয়ে দিয়ে আসলে বাংলাদেশ অস্থিতিশীল এবং এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই সেই তত্ত্বটা প্রমাণের চেষ্টা হচ্ছে, এই খবরটা দিচ্ছে, সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। স্ট্রিম বলছে যে তাদেরকে নিরাপত্তা বিশ্লেষক এবং সাবেক সামরিক কর্মকর্তা সুমন সুভান বলেছেন পতাকা ওড়ানো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর সঙ্গে সীমান্তের পুশিন, গাইবান্ধায় রাম বিগ্রহ স্থাপন, মানে গাইবান্ধায় যে একটা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ রাম বিগ্রহ তৈরির কাজ শুরু হয়েছিল এবং যেটা আপাতত স্থগিত করা হয়েছে, যেটার নির্মাণ কাজ, সেই রাম বিগ্রহ স্থাপন, ভারতে বসে ইসরায়েলের রাষ্ট্রদূতের বাংলাদেশে হামাসের তৎপরতা নিয়ে মন্তব্য, এই সব কিছু নাকি এক সূত্রে গাথা। মুফতি হারুন ইজহারের নামটা যে এসেছে এই পুরো ঘটনা এবং তিনি যে প্রথম ভিডিও বার্তার মাধ্যমে এই ঘটনাটির সূত্রপাত ঘটালেন সেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ, কারণ মুফতি হারুন ইজহার ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং মার্কিন গোয়েন্দা সংস্থার নজরে আছেন বহু বছর ধরে। 2008 সালে মুম্বাইয়ে 26শে নভেম্বর যে ভয়াবহ হামলা ঘটেছিল তার সঙ্গে এই মুফতি ইজহারের কানেকশন, সংযোগ
মার্কিন গোয়েন্দা সংস্থার যে তদন্ত তাতে উঠে এসেছিল এবং তারপর 2009 সালে মার্কিন গোয়েন্দা সংস্থার চাপে বাংলাদেশে এই ব্যক্তিকে গ্রেফতার করতে হয় বাংলাদেশ সরকারের, এবং তখন খবর বেরিয়ে আসে যে মুফতি হারুন ইজহার 2009 সালে সে সময়টায় বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এবং মার্কিন দূতাবাসের উপর হামলার পরিকল্পনা করছিলেন। এই মুফতি হারুন ইজহার ভারতে অত্যন্ত একটা স্পর্শকাতর নাম, কারণ শুধুমাত্র যে ওই মুম্বাই অ্যাটাকের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা তার সম্পর্ক পেয়ে গেছে এটাই নয়, এই 2025 সালে যে পেহেলগাম হামলার ঘটনা ঘটেছে তখন ভারতীয় সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল যে বাংলাদেশের তখনকার আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে পেহেলগামে হামলার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে সচিবালয়ে গিয়ে মন্ত্রণালয়ে গিয়ে দেখা করেছিলেন এই মুফতি হারুন ইজহার। এবং তখন ইন্ডিয়া টুডেতে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর বেরিয়ে এসেছিল যে লস্করে তৈয়বার সঙ্গে দীর্ঘ, মানে পাকিস্তানের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী লস্করে তৈয়বার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এই মুফতি হারুন ইজহার যে আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করতে গেলেন এবং সেটার রীতিমতো দাপ্তরিক প্রমাণ পাওয়া যাচ্ছে, তা থেকে ইউনূস সরকারের সঙ্গে জঙ্গিবাদীদের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। এ ধরনের নিষিদ্ধ সংগঠনের সঙ্গে মিল আছে এমন পতাকা যখন উড়িয়ে দেওয়া হয় সেটার সরাসরি জবাবদিহিতা তখন ওই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারকে করতে হয় পশ্চিমের বিভিন্ন দেশের কাছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের কোনো দেশই যে সারা বাংলাদেশ জুড়ে সাদা কালো পতাকা উড়ছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা দমনে কোনো ব্যবস্থা নিতে পারছে না সেটা ভালো চোখে দেখবে না তা বলাই বাহুল্য। কিন্তু বাংলা স্ট্রিম যেমন বলছে, হঠাৎ করে এই ঘটনা ঘটছেই বা কেন? আর আরো বড় প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিকভাবে এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র মুফতি হারুন ইজহার, তিনিই বা কেন এমন কর্মসূচির ডাক দিলেন?